একটা এস এবং দুইটা পি মিলে sp2 হয়ে যাবে। এখন আমরা নতুনটাতে আসবো যেটাকে বলে হচ্ছে sp3। ভালো কথা। তো sp3 এর কাহিনীটা কি, নাম শুনে বুঝে যাচ্ছে একটা এস আর তিনটা পি অরবিটাল মিক্সড হয়ে চারটা ইকুয়াল এনার্জির অরবিটাল ক্রিয়েট করবে, তখন আমরা তাকে বলবো হচ্ছে sp3 অরবিটাল। তো এদের কিছু ক্যারেক্টারিস্টিক্স, আমার কথা শোনা যাচ্ছে তো না? জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই শোনা যাচ্ছে। সো sp3 এর কিছু ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে চারটা হাইব্রিড অরবিটাল ক্রিয়েট হবে, এন্ড তার শেপ হবে হচ্ছে টেট্রাহেড্রাল, যেটাকে বলা হয় টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল শেপটা দেখতে কিরকম আমরা দেখবো। আর তার যে বন্ড অ্যাঙ্গেল, এটা হচ্ছে 109.5 ডিগ্রি। এটা একটু মুখস্থ রাখতে হবে, কিছু এক্সেপশন আছে, এটা আমরা এক্সেপশন গুলো দেখবো যে কখন কি এক্সেপশন হয়। ঠিক আছে, এখন আগের মতোই আমরা কিছু CH4 এরটা দেখবো। CH4 কিভাবে আগে হইলো, CH4 আসলে sp3 কিনা সেটা হচ্ছে আমরা আগে চেক করে দেখি আগের স্টেপ অনুসারে। সো আমাদের প্রথম স্টেপটা ছিল গাঠনিক সংকেত লেখা। আমরা গাঠনিক সংকেতটা লিখি, ডান। সেকেন্ড হচ্ছে তার সেন্টার অ্যাটম চিহ্নিত করা। সেন্টার অ্যাটম হচ্ছে এখানে কার্বন, সেকেন্ড স্টেপ ডান। আচ্ছা, এখানে কার্বনের লাস্ট শেলে ইলেকট্রন কতগুলা? চারটা। ইলেকট্রন 8টা, ইলেকট্রন পেয়ার 4টা। জি ভাই, তাই না? 4টা হাইড্রোজেনের 4টা মিলে 8টা। তার মানে আমরা বলতে পারি হাইব্রিড অরবিটালের সংখ্যা এখানে 4টা। দ্যাট মিন্স এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। একটু পর্যন্ত কি কোনো কনফিউশন আছে? না ভাইয়া। এখন ওই জায়গাতে চলে আসি যে ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা, অরবিটাল চিত্র, এই জিনিসগুলোতে আসি। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস লেখা। আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখি। এটা হচ্ছে কার্বনের নরমাল স্টেজের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p। এরপর এটাকে আমরা এক্সাইটেড করলাম, এক্সাইটেড করায় 2s থেকে একটা ইলেকট্রন 2p তে চলে গেল। এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, নট হাইব্রিড। তারপর হাইব্রিড হওয়া মানে কি, s এর একটা এবং p এর তিনটা মিলে 4টা sp3 ফর্ম করবে অফ ইকুয়াল এনার্জি। এই যে 4টা sp3 ফর্ম করবে। ঠিক আছে, এখন এগুলো আমরা ডায়াগ্রামে দেখি। এগুলো তো ইলেকট্রন বিন্যাস দেখলাম। এই যে একটা s আর তিনটা p, px py pz, এই s আর তিনটা p মিলে 4টা sp3 অরবিটাল ফর্ম হলো। আচ্ছা, এতটুকু পর্যন্ত কি কোনো কনফিউশন আছে? দেখো তো এই ইলেকট্রন বিন্যাসের সাথে এটা মিলাইতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা ভাইয়া, কোশ্চেনে তো খালি CH4 টা দেওয়া থাকবে না? হ্যাঁ, কোশ্চেনে CH4 দেওয়া থাকবে। কোশ্চেনে নরমালি ডিরেক্টলি CH4 থাকে না, একটা বক্স করে কিছু বলে দেয় যে একটা অ্যাটম যার অ্যাটমিক নাম্বার 12, আর একটা অ্যাটম যার অ্যাটমিক নাম্বার 1, এরকম কিছু বলে দিবে, অথবা অন্য কোনো ভাবে বুঝাবে আর কি, যেটা কার্বন আর হাইড্রোজেন। মানে তুমি বুঝতে পারবে আর কি কোশ্চেন দেখে ইজিলি, যেটা মিথেনের কথাই জানতে চাওয়া হচ্ছে। তাহলে ভাইয়া এই CH4 টা দেখে এটা কিভাবে বুঝবো যে এখানে sp3 অরবিটালের 4টা ইয়া হবে? যে মানে আগের ওই যে আমরা ফার্স্ট স্টেপে যে বের করলাম, যে ফার্স্টে গাঠনিক সংকেত লিখলাম, প্রথম স্টেপেই তো বের করি যে হাইব্রিডাইজেশনটা কি। তারপর দেখবো যে এখানে সেন্টার অ্যাটম কার্বন, তার মানে তার এখানে ইলেকট্রন কতগুলো আছে টোটাল তার চারপাশে? 2টা 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 8টা। তার মানে ইলেকট্রন পেয়ার 4টা, তার মানে হাইব্রিড অরবিটাল 4টা। আর আমরা তো ডেফিনিশনে পড়লাম 4টা হাইব্রিড অরবিটাল মানেই sp3। হ্যাঁ, যখন এটার সাথে পাই বন্ড এগুলো থাকবে তখন এটা অন্যরকম হয়ে যাবে না? পাই বন্ড আমরা তো কাউন্ট করি না, ওই যে স্টেপে তো আমরা ইলেকট্রন পেয়ারের মধ্যে তো পাই বন্ড কাউন্ট করি না। এই যে আমরা যখন sp2 করছি, sp2 এর কেসে কিভাবে করছিলাম, লাইক ইথিনের জন্য একটু দেখি। এর চারপাশে ইলেকট্রন কয়টা তোমরা ধরছিলাম? এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। নিচেরটা তো ধরি নাই, পাই বন্ডের ইলেকট্রন তো আমরা ধরি না।
জি ভাইয়া, Yes, ভাইয়া। বুঝছি ভাইয়া। আচ্ছা, সো এই ইলেকট্রন বিন্যাসের এটা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা ভাইয়া, এখানে যে অ্যাঙ্গেল গুলা বের করে আপনার যে 109.5 ডিগ্রি, এগুলো কি ভাইয়া মানে 3 ডাইমেনশনাল ফিগারে অ্যাঙ্গেল কি করে বের করে? এটা এই যে যেমন এই যে দেখো, এটা একটা বন্ড, মানে এটা হচ্ছে সেন্টার অ্যাটম কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। প্রতিটা বন্ডের সাথে প্রতিটা, মানে এটার সাথে এটার অ্যাঙ্গেল হচ্ছে 109, আবার এটার সাথে এটার অ্যাঙ্গেল হচ্ছে 109, এটার সাথে এটার অ্যাঙ্গেল হচ্ছে 109। মানে প্রতিটা একটা লাইনের সাথে আরেকটা লাইনের অ্যাঙ্গেল ওরা মেজার করে, কোনো সামগ্রিক ব্যাপার না, প্রতিটা বন্ডের সাথে প্রতিটা বন্ডের। তবে কোন টুল দিয়ে করে, কোন স্পেসিফিক টুল আছে কিনা এটা মাপার জন্য আলাদা, সেটা আমি ঠিক জানি না। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, এটা তো বুঝতে পারছো নিশ্চয়ই, তাই না? এটার সাথে এটার কম্পারিজনটা, ফিগারটার জি সাথে ভাইয়া। ইলেকট্রন। আচ্ছা ভাই, আচ্ছা, সব এরপর বন্ডে তো টোটাল ইলেকট্রন 8টাই হবে। না, অলওয়েজ নাও হইতে পারে। BF3 তে তো না, আচ্ছা, BF3 তে যেমন 6টা। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, সো কার্বনের 4টা হাতে 4টা হাইড্রোজেন কানেক্টেড হয়ে গেল। সো তারপর একটু কি আমার কাজ, তো দেন আমি দেখাবো এই শেপটাকে বলা হয় টেট্রাহেড্রাল শেপ, এবং তার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109.5 ডিগ্রি। আচ্ছা, ঠিক আছে, সো একটু নিয়ে আমাদের আর কোনো প্রবলেম নাই। সো sp3 এর মিথেন নিয়ে তার কোনো কনফিউশন নাই, তাই না? না ভাইয়া, না আচ্ছা, ভাইয়া। এখন sp3 এর কিছু এক্সেপশন দেখবো আমরা। এক্সেপশন মানে কি, এখানে দেখো কার্বনের কোনো লোন পেয়ার ছিল না, 4টা ছিল, 4টায় কিন্তু বন্ড পেয়ার ছিল। এখন যদি কোনো লোন পেয়ার থাকে কারো, তখন সে sp3 হলেও তার বন্ড অ্যাঙ্গেলটা কমে 109 থেকে 107-এ চলে আসে। আর যদি দুইটা লোন পেয়ার থাকে, ইন দ্যাট কেস তার লোন পেয়ারটা হচ্ছে, মানে তার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 104.5 ডিগ্রিতে চলে আসে। এখন এটা দুইটা এক্সাম্পল দেখবো। 107 ডিগ্রির একটা এক্সাম্পল দেখবো যেখানে একটা লোন পেয়ার, আর 104 ডিগ্রির একটা এক্সাম্পল দেখবো যেখানে দুইটা লোন পেয়ার পাবো আমরা। ভাই একটু আবার রিপিট করবেন, 107 আর 104টা শুনি। কোনটা ভাই? ভাই এই যে মাত্র যে 104 আর 107টা লিখতেন না, কেন লিখতেন? আচ্ছা হ্যাঁ, এটা আমরা সামনে দেখবো যে কার্বনের এখানে কিন্তু কোনো লোন পেয়ার নাই, 4টাই হচ্ছে বন্ড পেয়ার। তো এই যদি কোনো লোন পেয়ার না থাকে, ইন দ্যাট কেস বন্ড অ্যাঙ্গেল 109, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যদি কোনো কম্পাউন্ডে একটা লোন পেয়ার থাকে এবং sp3 হাইব্রিডাইজেশন, ইন দ্যাট কেস অ্যাঙ্গেলটা 109 থেকে কমে 107-এ চলে আসে, যদি একটা লোন পেয়ার থাকে। আর যদি দুইটা লোন পেয়ার থাকে, ইন দ্যাট কেস 104.5 ডিগ্রি হয়ে যায়। বুঝতে পারছো? কেমন কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, সো এটা আমরা দেখবো আর কি এখন কিভাবে কি হচ্ছে। ফর এক্সাম্পল অ্যামোনিয়া, অ্যামোনিয়ার জন্য আমরা দেখবো তার বন্ড অ্যাঙ্গেল বা কি কি কিরকম হচ্ছে। তার আগে আমরা প্রথম স্টেপে চলে যাই আবার। অ্যামোনিয়ার জন্য হাইব্রিডাইজেশনের ভ্যালুটা কত সেটা বের করার চেষ্টা করি। প্রথম স্টেপ, গাঠনিক সংকেত লেখা। আমরা লিখলাম গাঠনিক সংকেত। কেন্দ্রীয় মৌল চিহ্নিতকরণ, নাইট্রোজেন হচ্ছে কেন্দ্রীয় মৌল, সেন্টার অ্যাটম। নাইট্রোজেনের আশেপাশে কয়টা ইলেকট্রন কাউন্ট করে দেখে আমাকে বলো তো। 6টা। আচ্ছা, 6টা। বেসিক্যালি 6টা না, বিকজ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা চিন্তা করি, 1s2 2s2 2p3, তাই না? জি ভাইয়া, জি এই ভাইয়া। তিনটা হাইড্রোজেনের সাথে বন্ড শেয়ার করে, বাট এই দুইটা থেকে যায়। এটা হচ্ছে লোন পেয়ার, যে কারোর সাথে বন্ড ফর্ম করে না। বুঝতে পারছো? জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এখন নাইট্রোজেনের চারপাশে কয়টা ইলেকট্রন টোটাল? 8টা। 8টা। 8টা, বা ইলেকট্রন পেয়ার হচ্ছে 4টা। তার মানে আমি ফোর্থ স্টেপ শেষে বলতে পারি তার হাইব্রিড অরবিটালের সংখ্যা 4টা। তাহলে তার হাইব্রিডাইজেশন কত?
sp3 4 sp3 রাইট। সো আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ। আচ্ছা মাহিন কি এতটুকু বুঝছো? জি ভাইয়া বুঝছি। বজরুল, জি ভাইয়া বুঝছি। রাওয়াদ, জি ভাইয়া বুঝছি। তাহমিদ? একটু ইলেকট্রনের পার্টটা রিপিট করবেন? আচ্ছা, নাইট্রোজেনের ইলেকট্রনিক বিন্যাস হচ্ছে এরকম 1s2 2s2 2p3। সো এই 2p3 টা আসলে এরকম অবস্থায় থাকে আর কি। আমি একটু ভেঙে লিখি 2p3 টা। এভাবে থাকে 2p3 টা। যখন হাইড্রোজেন আসে, তিনটা হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, একটা হাইড্রোজেন এখানে, এভাবে ইলেকট্রনগুলো শেয়ার করে। তাহলে আলটিমেটলি এখানে নাইট্রোজেনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন? 6টা। 6টা। ভাই আমরা অলওয়েজই হচ্ছে টোটাল ইলেকট্রন নাম্বার কাউন্ট করতেছিলাম এক্সেপ্ট পাই ইলেকট্রন। আচ্ছা বুঝছি বন্ড ভাইয়া। থাকা ইম্পর্টেন্ট না আর কি। এই যে এখানে একটা কথা লিখে দেওয়া, ইলেকট্রনকেও গণনা রাখতে হবে, লোন পেয়ার ইলেকট্রনকে আমরা কাউন্ট করতে হবে। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস লিখলাম, এখানে এক্সাইট করার কিছু নাই। এই তিনটা আর এই একটা মিলে আমি হাইব্রিড অরবিটাল ক্রিয়েট করলাম, 4টা sp3 অরবিটাল এখানে। এটা হচ্ছে লোন পেয়ার, এই যে দুইটা হচ্ছে লোন পেয়ার। আচ্ছা, তারপর এদেরকে আমি একসাথে এই 4টা sp3 কে এভাবে কানেক্ট করে লিখলাম, একটা s আর তিনটা মি মিলে একটা 4টা sp3 ফর্ম হচ্ছে। সো এটার সাথে এটা কম্পেয়ার করা যাচ্ছে, দেখো তো এই ইলেকট্রন বিন্যাসটার সাথে এটা। এই জিনিসটা একটু আবার বুঝাবেন? ইয়াটা এখানে যে দুইটা ইলেকট্রন গেল sp3 তে, এই যে মানে এখানে তো এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই 4টা অরবিটালই তো sp3 ফর্ম করবে, তাই না? জি তো মানে এই তিনটা ফাঁকা আছে, একটা একটা করে ছিল, এই তিনটা একটা একটা করেই আসলো। সে তার ইলেকট্রন নিয়ে কোথায় যাবে? সে তার ইলেকট্রন নিয়েই sp3 তে আসছে, আর কিছু না। সেটা হচ্ছে এই লোন পেয়ারটা, এই যে এই লোন পেয়ারটা যে কারোর সাথে বন্ড ফর্ম করে না, এই দুইটা ইলেকট্রন হচ্ছে এই দুইটা ইলেকট্রন। হ্যাঁ, আমরা না সবসময় লোন পেয়ার ধরতাম? লোন পেয়ার কি ধরতাম? মানে আমরা না সবসময় লোন পেয়ার কাউন্ট করতাম ইলেকট্রন ইয়ে করার সময়? বুঝি নাই, মানে লোন পেয়ার কোথায় কাউন্ট করতাম? 2s 2s টা কাউন্ট কেন হচ্ছে? আমরা তো এর আগে কখনো 2s কাউন্ট করিনি, কারণ এটা তো এর আগে তো আমাদের কখনো লোন পেয়ার ছিল না ভাইয়া। না, আমরা অলওয়েজ সেকেন্ড অরবিটাল পুরোটাই কাউন্ট করছি। এই যে কার্বনের কেসে আমরা কি, আচ্ছা দেখাই, কার্বনের কেসে কি আমরা কাউন্ট করি না? এই যে 2s থেকে একটা চলে আসছে এখানে, 2s এর একটা আর 2p এর তিনটা মিলেই তো sp3 তে 4টা আসছে। এখানে 2s টা তো ফুলফিল না, তো এটা কাউন্ট হবে? হ্যাঁ হ্যাঁ, কাউন্ট হবে, ফুলফিল থাক বা না থাক সেটা ম্যাটার করে না। মানে তুমি যখন তাকে হাইব্রিডাইজড করবা, পুরাটাই আসবে একসাথে। যদি পাই না ইলেকট্রন না হয়, পাই বন্ড ছাড়া সবকিছুই হাইব্রিডাইজড হয়ে যাবে। সে লোন পেয়ার হোক, তার দুইটা ইলেকট্রন থাকুক বা একটা, ওইটা ম্যাটার করে না। তাহলে ভাইয়া মিথেনের সময় আরেকটা ইলেকট্রন যাচ্ছে না, কারণ অলরেডি বন্ড ফর্ম হয়ে গেছে না, লোন পেয়ার নাই। মিথেনে তো কোনো লোন পেয়ার নাই, রাইট? এখানে তো 4টাই সিঙ্গেল ইলেকট্রন, এখানে একটা লোন পেয়ার আছে, সেইভাবেই থাকতেছে। মিথেনে তো কোনো লোন পেয়ার ছিল না। মানে ইনফ্যাক্ট আমরা এর আগে কোনো লোন পেয়ার দেখি নাই আসলে, এবারই প্রথম লোন পেয়ার দেখতেছি। তো ভাইয়া লোন পেয়ার গুলো কি সবসময় sp3 তেই হবে না, নাকি অন্যগুলাতেও আসবে? অন্যগুলাতে নরমালি আসে না, sp3 তেই হচ্ছে মোস্টলি লোন পেয়ার দেখা যায়। আচ্ছা বুঝছি। আচ্ছা, ঠিক আছে। সো আমরা বুঝতে পারলাম, সো sp3 একটু বুঝলাম। এই যে আমি যদি কম্পেয়ার করি, এই যে এখানে দুইটা ইলেকট্রন লোন পেয়ার, এটা হচ্ছে এই দুইটা লোন পেয়ার, তার কারোর সাথে যুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু এটা একটা হাইড্রোজেনের সাথে কানেক্টেড হবে, এটা একটা হাইড্রোজেনের সাথে, এটা একটা হাইড্রোজেনের সাথে, এই যে তিনটা হাইড্রোজেন। সো এই জন্য এটার নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার পিরামিড। মানে এটা একটা ট্রায়াঙ্গেল এবং একটা উপরে মাথা, শেপটা খেয়াল করে দেখো, ট্রায়াঙ্গুলার পিরামিড। এই জন্য এটার নাম হচ্ছে ট্রায়াঙ্গুলার পিরামিড, এবং তার অ্যাঙ্গেলটা কমে হয়ে যাচ্ছে 107.3 ডিগ্রি।
সো এটা প্রথম থেকে একটু দেখো তো লাস্ট পর্যন্ত। পরীক্ষায় আসলে আমরা কিভাবে লিখবো, ফার্স্টে দেখাবো sp3, দেন ইলেকট্রন বিন্যাস, দেন ফিগার দিয়ে দেখাবো কিভাবে অরবিটালটা ফর্ম হলো, তারপরে এই ফিগারটা, দেন দ্য শেপ, ট্রায়াঙ্গুলার পিরামিড, দেন তার বন্ড অ্যাঙ্গেল 107। দেখো তো পুরোটাতে কোনো কনফিউশন আছে কিনা। একটা দেখি তো। যে সহজ কথায় হচ্ছে ওই যে আমরা টোটাল ইলেকট্রন পেয়ার কয়টা দেখবো, সেটাই তো মানে সংখ্যা। যে কোনো কম্পাউন্ডের কেসে টোটাল ইলেকট্রন যতগুলো ইলেকট্রন পেয়ার তার আশেপাশে যতগুলো থাকবে তার হাইব্রিড অরবিটাল সংখ্যা ততই। এবং যদি 2টা থাকে তাহলে sp, 3টা থাকলে sp2, 4টা থাকলে sp3, 5টা থাকলে sp3d, 6টা থাকলে sp3d2, এরকম আর কি। জাস্ট তুমি কাউন্ট করবা তার আশেপাশে ইলেকট্রন কয়টা আছে। আচ্ছা ভাই, এটার বন্ড কয়টা আছে? এখানে বন্ড কয়টা? 3টা। আচ্ছা ভাই। বুঝি নাই। সিগমা বন্ড না একটা থাকে জেনারেলি? না, এই নাইট্রোজেনের জন্য কি সিগমা বন্ড 3টা না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এখানে টোটাল সিগমা বন্ড 3টা এবং তার লোন পেয়ার একটা। দ্যাটস ওয়াই তার হাইব্রিডাইজেশন হচ্ছে, হাইব্রিড অরবিটাল সংখ্যা হচ্ছে 4, এবং 4 আমরা জানি sp3 এর জন্য। আচ্ছা, তোমরা একটু ট্রাই করো তো, আমি এই সবগুলো দেখাইলাম। তো H2 এরটা তোমরা সবাই খাতায় একটু করবে, একদম শুরুতেই কিন্তু আগের মতোই, আগে যেমন sp3 হয়েছিল সেরকমই, কিন্তু এখানে 2টা লোন পেয়ার থেকে যাবে আর কি। এই 2টা জায়গাতে 2টা লোন পেয়ার থাকবে, এবং তারা হচ্ছে এই যে এইচ গুলা হচ্ছে এই 2টা জায়গাতে বসে যাবে, এই আর কি। এটাই হচ্ছে তার শেপটা, একদম স্ট্রেইট লাইনে না দিয়ে একটু বাঁকা আর কি। দেখো এটা কিন্তু পুরোপুরি স্ট্রেইট লাইন না, হালকা একটু বাঁকানো আছে, হালকা ভি শেপ বলা হয় এটাকে। কেন ভি শেপ? এটা হচ্ছে এরকম আর কি। এবং এখানে যে বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 104.5। আর দেখো তো সবাই এতটুকু পর্যন্ত বুঝছো কিনা কি হচ্ছে। আচ্ছা ভাই, এই ভি শেপ হওয়ার পিছনে কোনো ইলেকট্রোনেগেটিভিটির কোনো কারণ আছে? না, এখানে ইলেকট্রোনেগেটিভিটির কোনো কারণ নাই। এটা বেসিক্যালি এই লোন পেয়ার যে একটা ব্যাপার আছে, লোন পেয়ার যে রিপালশন সেটা গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন। তার মানে এই দুইটা, এটা একটা বন্ড পেয়ার, এটা একটা বন্ড পেয়ার, তাই না? এরা দুইজন যাদের নিজেদেরকে যতটুকু রিপালস করে, এই রিপালশনের পরিমাণটা তার চেয়ে বেশি। বুঝতে পারছো? পুরোটাই না লাস্টের কথা একটু রিপিট করা যাবে? হ্যাঁ, এই যে এই বন্ড পেয়ারটা আর এই বন্ড পেয়ারটা, এরাও কিন্তু নিজেদেরকে রিপালস করে একজন আরেকজনকে। কিন্তু লোন পেয়ার বন্ড পেয়ার যে রিপালশন, মানে এই লোন পেয়ারটা আর এই বন্ড পেয়ারের যে রিপালশনটা, সেটা এটার চেয়ে একটু বেশি, বন্ড পেয়ারের চেয়ে একটু বেশি। তাই সে এই বন্ড পেয়ার যদি নর্মালি এরকম থাকতো, সে এই লোন পেয়ারটা করে কি দুইজনকে একটু চাপায়া দূরে সরায় দেয়, এটাকে এখানে নিয়ে আসে, এটাকে এখানে নিয়ে আসে। কারণ কি? কারণ লোন পেয়ার বন্ড পেয়ারের রিপালশনটা হচ্ছে বন্ড পেয়ার রিপালশনের চেয়ে বেশি। আরেকবার বলবো? নিচে তো একটা লোন পেয়ার আছে, তাহলে তো নিচে একটা লোন পেয়ার আছে, ওইটার কি হবে? এটা রিপালশন। এটা তো আসলে 3D, মানে 3D শেপ, তো তাই আমি তোমাকে বুঝাতে পারতেছি না। এটা তো এমন না যে লোন পেয়ারটা পৃষ্ঠার মধ্যে, বুঝছো? মানে এটা পুরোটা। আচ্ছা বলতেছি, এখানে কি আছে? আচ্ছা, 3D কোনো ফিগার থাকলে ভালো হইতো। আচ্ছা, এটা কিভাবে দেখানো যায়? আচ্ছা, এখানে আচ্ছা আবার বলি, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো যে লোন পেয়ার যে রিপালশন গ্রেটার দেন লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, গ্রেটার দেন বন্ড পেয়ার রিপালশন। তো এই দুইটা বন্ড নিজেদেরকে যতটুকু রিপালস করে, লোন পেয়ারটার সাথে তার রিপালশনটা এর চেয়ে বেশি। এই জন্য লোন পেয়ারটা করে কি, তাকে একটু
অন্যদিকে চাপায় দেয়। মানে নর্মালি যদি এরকম হইতো তাহলে একটা রিপালশন থাকতো, এই লোন পেয়ারটা তাকে একটু দূরে সরায় দেয়, এই লোন পেয়ারটা তাকেও একটু দূরে সরায় দেয়। এটাই হচ্ছে কাহিনী। এই জন্য তার শেপটা হয়েছে ভি আকৃতি। তবে এটা কেন হয়েছে এটা আমাদের জানার দরকার নাই আসলে। এটা যে ভি শেপ এতটুকু আমাদের মুখস্থ করে রাখলেই চলবে। এবং তার বন্ড অ্যাঙ্গেল যে 104.5। এটা ভাইয়া হ্যাঁ বল। বদরুল মনে হয় জানতে চেয়েছিল যে এখান থেকে একটা ইলেকট্রন তো এই সাইডে যাচ্ছে আর আরেকটা যাচ্ছে এখানে, মানে এটা কেন হলো, মানে ডাইরেক্ট ডি অরবিটালে বা অন্যভাবে কেন হলো না, এটা মনে হয় জানতে চেয়েছিল আগে। বুঝি না, আরেকবার বলো তো এই ইলেকট্রনটা। মানে ভাই এখানে দুইটা ইলেকট্রন না 2s হ্যাঁ এ, হ্যাঁ 2s থেকে একটা তো যাচ্ছে এখানে, না একটা তো যাচ্ছে খালি ইয়াতে, আর আরেকটা যাচ্ছে আরেকটা অরবিটালের সাথে ঢুকছে না না না, কোনো ইলেকট্রন তো কোথাও যাচ্ছে জায়গাটাতে। না। এটা এই অরবিটাল, এটাই তো sp3। এখান থেকে ইলেকট্রন কিন্তু কোথাও যাচ্ছে না, এই অরবিটালটাই শিফট হয়ে sp3 তে কনভার্ট হয়ে যায়। মানে এটাই sp3 হয়ে হ্যাঁ যায়, এটাই সেটাই sp3 হয়ে যায়। এমন না যে এক্সাইটেড হয়ে এখান থেকে ইলেকট্রন কোথাও চলে গেছে, এরকম কিন্তু না। ও মানে আচ্ছা। কার্বনের কেসে যেমন হয়েছিল তাহলে ভাইয়া ইলেকট্রনটা এখান থেকে টুপিতে চলে গেছিল, হ্যাঁ এরকম কিন্তু কিছু এখানে হয় নাই। এখানে এটাই হচ্ছে এই অরবিটালটা, এটা হচ্ছে এই অরবিটালটা, এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এইটা। তাহলে ভাইয়া এরকম কেন হলো না যে এখানে আরেকটা ইলেকট্রন দিয়ে আর মানে এটা এখানে না দিয়ে এটা এখানে যদি এখানে যাওয়ার তো থাকতো জায়গা তাইলে। নেই, সে কোন জায়গাতে যাবে বলো? এই 2s মানে কার্বনে তো একটা ফাঁকা ছিল, কার্বনের অবস্থাটা ছিল এরকম, এখানে হ্যাঁ হ্যাঁ দুইটা, আর এখানে একটা ছিল কার্বনের, এখানে একটা ছিল। এটা কিন্তু কার্বনের জন্য ফাঁকা ছিল, তাই এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাওয়া পসিবল ছিল। অক্সিজেনের তেমন কোনো জায়গা নেই যাওয়ার, এই ইলেকট্রনটা কোন জায়গাতে যাবে? ওর তো 2dও নাই। হ্যাঁ বুঝতে পারছো? বুঝছি। জি ভাইয়া, এই জন্য শেয়ার করে নিন। হ্যাঁ। বদরুল কি বুঝছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। sp3 নিয়ে আমরা sp3 এর কিন্তু তিনটা কেস পড়লাম মোটামুটি। একটা হচ্ছে নর্মাল কেস যেখানে কোনো লোন পেয়ার ছিল না, নর্মাল একদম sp3 এর পিওর বা মডেল বলতে পারো, মিথেন 109.5 ডিগ্রি এবং শেপটা হচ্ছে টেট্রাহেড্রাল। তারপর দেখলাম একটা লোন পেয়ারের জন্য তার শেপটা হালকা চেঞ্জ হয়ে গেল, এখানে লোন পেয়ারটা চলে আসলো, সেটাকে আমরা বলতেছি ট্রায়াঙ্গুলার পিরামিড 107.3 ডিগ্রি, এটাও sp3। আর আরেকটা কেস হচ্ছে যখন আমরা এখানে দুইটা লোন পেয়ার দেখতে পাচ্ছি, এই দুইটা লোন পেয়ার, এখানে যে দুইটা লোন পেয়ার তার জন্য সো sp3d নাম দেখেই বুঝে যাচ্ছে এইখানে একটা s, তিনটা p এবং একটা d, মানে টোটাল 5টা ইকুয়াল এনার্জির অরবিটাল ক্রিয়েট হবে এবং এটাকে আমরা বলবো হচ্ছে sp3d হাইব্রিডাইজেশন। ভালো কথা। এন্ড সো আগের মতোই আমরা এক্সাম্পল দেখবো, এটার কিছু ক্যারেক্টারিস্টিক্স। 5টা হাইব্রিড অরবিটাল ক্রিয়েট হবে এবং তার শেপ হবে হচ্ছে ট্রায়াঙ্গুলার বাই পিরামিড এবং তার বন্ড অ্যাঙ্গেল এখানে দুইটা পাওয়া যাবে, বেসিক্যালি দুইটা বন্ড অ্যাঙ্গেল, একটা হচ্ছে 120 ডিগ্রি এবং একটা হচ্ছে 90 ডিগ্রি। আমাদের মুখস্থ রাখতে হবে। সো PCl5 এর জন্য আমরা আবার আগের বেসিকে চলে যাই যে কিভাবে বুঝবো যে PCl5 একটা sp3d হাইব্রিডাইজেশন। দুইটা কেন পাওয়া যায়? দুইটা বন্ড পাঁচটা অ্যাঙ্গেল বন্ধন তো, পাঁচটা বন্ধন এক একটা এক এক ভাবে থাকে, মানে তার শেপটা হচ্ছে বেসিক্যালি এরকম টাইপ। এখানে যে অ্যাঙ্গেলটা, এটার অ্যাঙ্গেলটা একরকম আবার এটার অ্যাঙ্গেলটা আরেক রকম, দুই সবগুলো সেম থাকে না আর কি, আলাদা আলাদা। এখানে এখানের অ্যাঙ্গেলটা হচ্ছে মেবি 120 আর এখানেটা হচ্ছে 90, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে তারা তাদের 3D অ্যারেঞ্জমেন্টটা হয়। দ্যাটস ওয়াই। আচ্ছা ভাইয়া, যে ডি অরবিটালটা আছে নাকি নাই, এটা কোনটা সেন্ট্রাল অ্যাটমের উপরে নির্ভর করবে না যে ওইটার আছে নাকি নাই কি ডি অরবিটালটা? পি অরবিটাল থাকা না থাকা তো হচ্ছে ওই যে n এর ভ্যালু n-1, মানে সহজ কথায় হচ্ছে না ভাইয়া, মানে পি অরবিটাল থাকা না থাকার ব্যাপারটা একটু আরেকবার বলো তো, কোশ্চেনটা কি? মানে ভাইয়া যে PCl5 যেটা আর কি, তো এখানে আমরা কার ডি অরবিটালটা দেখবো, পি এর নাকি সিএল এর? ও আচ্ছা, ফসফরাসের।
আমরা মানে এটা হচ্ছে এখানে যেই মূলত সবার সাথে কানেক্ট হচ্ছে, একটা ক্লোরিনতে একটা ফসফরাসের সাথে কানেক্ট হচ্ছে, সেন্ট্রালটা তার তো এখানে হাইব্রিডাইজেশনের কোনো কাহিনী নেই। হ্যাঁ মেইনলি এখানে ফসফরাসটাই হচ্ছে তাই সেন্টার অ্যাটম, সে যেহেতু 5 জনের সাথে কানেক্ট হচ্ছে, হাইব্রিডাইজেশন তারই হইতে হবে। মানে সে 5 জনের সাথে কানেক্ট হচ্ছে মানে কি, তার একাধিক অরবিটাল লাগবে। ক্লোরিন তো অরবিটাল লাগবেই একটা, জি এখানে তো হাইব্রিডাইজ হওয়ার কোনো সুযোগ নেই। জি ভাই আচ্ছা, সো আমরা ফার্স্ট স্টেপে মলিকুলার স্ট্রাকচারটা একটু দেখি, যে কোনো একটা ভাবে 5টা সিএল লিখে দিলাম। ঠিক আছে, কেন্দ্রীয় মৌল ফসফরাস চিহ্নিত করলাম। এখানে টোটাল কতগুলো ইলেকট্রন ফসফরাসের চারপাশে? 10টা তাহলে হাইব্রিড অরবিটাল কয়টা? 5টা হবে রাইট, সো আমরা প্রথম স্টেপ অনুসারে বুঝতে পারলাম এটার হাইব্রিডাইজেশন sp3। বদরুল কি বুঝছো এতটুকু? জি ভাইয়া। নাফিস? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ঠিক আছে, সো আমরা আগের মতো ইলেকট্রন বিন্যাসটা লেখার চেষ্টা করি। ফসফরাসের এটা হচ্ছে নরমাল ইলেকট্রন বিন্যাস, এটা স্বাভাবিক আমরা জানি। দেন PCl5 ফর্ম করার জন্য এখান থেকে এই S থেকে একটা ইলেকট্রন দিতে চলে গেল, এটা হচ্ছে তার এক্সাইটেড স্টেট, নট হাইব্রিড স্টেট। তারপরে একটা S, 3টা P এবং একটা D সবাই মিলে sp3 অরবিটাল ফর্ম করলো। সো এখানে আমি 5টা sp3d অরবিটাল পেলাম অফ ইকুয়াল এনার্জি। অলরাইট, এরপরে কি ব্যাপার, এটা দুইবার? হ্যাঁ হ্যাঁ এখানে যে বল। হ্যাঁ এখানে যে 3D তে যে 5টা ফাঁকা জায়গা আছে এটা কিভাবে বুঝলো? ফসফরাসের মানে 3d তো আছেই তাই না, 3 যখন আছে হ্যাঁ হ্যাঁ মানে 3p 3s 3d সবকিছু তো আছেই এখানে। যেমন 2 থাকলেই জানি 2p 2s আছে, 1 থাকলে জানি 1s আছে, আমরা চ্যাপ্টার 2 তে পড়ছিলাম যে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা হ্যাঁ মানে হ্যাঁ বুঝছি মানে n-1 l ইকুয়ালস n এর ভ্যালু যে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 মনে আছে এটা? জি ভাই মনে আছে আচ্ছা, তো 5টা sp3d পাওয়া গেল। আচ্ছা, এরপর আমরা এই জিনিসটা আমাদের জানতে হবে যে এটা শেপটা দেখতে কি রকম। একটা S, 3টা P এবং একটা D। তোমাদের মনে হয় চ্যাপ্টার 2 পড়ানোর সময় বলছিলাম d অরবিটাল 5টা হয় নাকি, dxy dyz জি ভাই বলছিলেন z স্কয়ার zx আর x স্কয়ার মাইনাস y স্কয়ার d, কিছু ভুলে গেছি। আচ্ছা, তো প্রথমটা xy, আমরা নরমালি প্রথমটাকে xy ধরেই চিন্তা করি। তো এই যে এখানে dxy, এখানে px py pz আর এখানে s, এই তিনটা মিক্স হয়ে ফর্ম করলো sp3d অরবিটাল এবং তার শেপটা হচ্ছে দেখতে এরকম। এই জন্য এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার বাই পিরামিড। ট্রায়াঙ্গেল আছে ভিতরে একটা এবং উপর নিচে দুই পাশেই হচ্ছে তার একটা মাথা দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই ট্রায়াঙ্গুলার বাই পিরামিড। এই শেপটা একটু আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো আর কি, কিভাবে আঁকতে হবে sp3d। বাকি পার্টটুকু খুব একটা সমস্যা নাই, 5টা ক্লোরিন এসে 5টা ক্লোরিনের পি অরবিটাল এসে এখানে 5টা জায়গায় মিক্স হয়ে যাবে। এই 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 যে 5টা ক্লোরিন এর অরবিটাল এসে এখানে মিক্স হইলো, এভাবে দেখাইলাম আমরা। আলটিমেটলি তার শেপটাকে বললাম ট্রায়াঙ্গুলার বাই পিরামিড এবং তার বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। একটু খেয়াল করলে বুঝতে পারবা এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। এটা কি বোঝা যাচ্ছে? বা এই দুইটার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, বা এটা কি বোঝা যাচ্ছে? মোটামুটি দেখে হয়তো আইডিয়া করা টাফ। আর যেগুলো আর হচ্ছে এইটার সাথে এটার যে অ্যাঙ্গেল, এটা কিন্তু আবার 120 ডিগ্রি। এটা এখানে কিন্তু একদম সোজাসুজি নাই, একটু বাঁকা করে দেওয়া, এটা ওই পাশে চাপানো আর কি, এটা তো দেখানো যাচ্ছে না। তো এই দুইটার মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে আবার 120 ডিগ্রি, এই জন্য এই ডিফারেন্সটা দেখা যায়। আচ্ছা, সো sp3d এর আমরা একটা এক্সাম্পলই দেখবো, এটা লেস ইম্পর্টেন্ট। পরীক্ষাতে মূলত sp3 এর ওই তিনটাই আসে আর কি।
তারপরে এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে কারো? দেখো তো ইলেকট্রন বিন্যাস, ফিগার কোনোটা নিয়ে। আহ, হ্যাঁ, এই ফিগারটা একটু বুঝিয়ে দিবেন তো এটা। এটা এটা আচ্ছা, জি ভাই। এখানে পি এর তিনটা, এস এর একটা পি যেটা হচ্ছে পি এক্স, এটা হচ্ছে পি ওয়াই পি জেড, ইচ্ছা মতো ধরলো তিনটা পি আর কি। এই যে পি এক্স পি ওয়াই পি জেড এই তিনটাকে হচ্ছে এখানে আঁকলো, এই এসটাকে হচ্ছে এখানে আঁকলো, আর এই থ্রি ডি এর একটাকে হচ্ছে এখানে আঁকলো। তারপর এই তিনটা যোগ করে আলটিমেটলি এটা আঁকলো। 3D XY এর ফিগারটা এরকম হবে, মানে এক্সিস বরাবর হওয়া উচিত না, না, হ্যাঁ, যেহেতু কেন এক্সিস X বরাবর টা না? আমরা দেখছি। বিকজ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স ওয়াই অক্ষের মাঝামাঝি অবস্থান করতেছে দেখেই তো এক্স ওয়াই। যদি ও এক্স বরাবর যাইতো তাহলে তো এক্সই হয়ে যেত, সে এক্স বরাবর নাই দেখে এক্স ওয়াই, এক্স ওয়াই। আচ্ছা ভাই, এক্সাইটেড হইলে কি 4s এর আগে 3D তে যায়? এক্সাইটেড হলে বুঝি নাই। এক্সাইটেড হলে ইলেকট্রনটা 4s এ না যায় 3D তে যায় কেন? ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে মানে থার্ড থার্ড শেল থেকে যখন যাবে, মানে টু থেকে যখন যায়, হ্যাঁ, যখন কার্বনের কেসে দেখছিলাম 2s2 থেকে যায়, তখন সে তার কাছাকাছি যেটা সেটাতেই যাবে, মানে টু এর যে কোনো একটাতেই যাবে, সে 2 থেকে এক্সেলেট হয়ে 3 তে চলে যাবে না নরমাল সেট কেসে আর কি। 2s যদি থাকে 2p এর কোনো একটা ফাঁকা জায়গাতেই যাবে, 3s যখন তখন সে 3p অথবা 3d এর কোনো একটা ফাঁকা জায়গাতেই যাবে, এক্সাইটেড হয়ে তার 3 থেকে হঠাৎ করে। ভাই আপনার ভয়েস শোনা যাচ্ছে। এই হলো। হচ্ছে বেসিক কথাবার্তা। এখন হচ্ছে SF6 এর জন্য আমরা হাইব্রিডাইজেশনটা দেখব। তো প্রথম স্টেপ, তাদের ইলেকট্রন স্ট্রাকচারাল ফর্মুলাটা লিখে ফেলা। লিখতেছি 6টা এফ, ঠিক মতো লিখতে পারলাম না, অলদো 6টা এফ লিখলাম। আচ্ছা, তো এখানে সেকেন্ড স্টেপ, সেন্টার অ্যাটম আমি বুঝতে পারলাম সালফার। থার্ড স্টেপ, ইলেকট্রন পেয়ার এখানে টোটাল কয়টা? 12টা না সালফারের আশেপাশে? জি ভাই। 12টা। জি ভাই। ফোর্থ স্টেপ, হাইব্রিড অরবিটালের সংখ্যা হচ্ছে এখানে 6টা। তো 6 থেকে আমি বুঝতে পারলাম হাইব্রিডাইজেশন হচ্ছে sp3d। অলরাইট, এতটুকু নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? নাই। এরপর আমরা ইলেকট্রন বিন্যাসে চলে যাই। সালফারের নরমাল ইলেকট্রন বিন্যাস কত? যদি আমরা এভাবে দেখি 16টা আমরা জানি, তাহলে 1s2 2s2 2p6 3s2, 12টা হইলো, আর 4টা 3p4। সো আমি লিখলাম 3s2 3p4। এখন আমি জানি তাকে 6 জনের সাথে কানেক্ট করা লাগবে। 6 জনের সাথে কানেক্ট করতে হলে কি করতে হবে? এই একটা ইলেকট্রন এখানে চলে যাবে, এই একটা ইলেকট্রন এখানে চলে যাবে, তার মানে এটা হচ্ছে সালফারের এক্সাইটেড অবস্থা। আচ্ছা, আমরা এক্সাইটেড অবস্থাটা পেয়ে গেলাম। এখন হাইব্রিডাইজেশনে যাব। এই যে একটা এস, 3টা পি আর 2টা ডি মেলে তারা 6টা sp3d2 অরবিটাল ফর্ম করলো। হ্যাঁ, এটা ডাবল এক্সাইটেড স্টেট হওয়ার কথা ছিল। বুঝি নাই ভাইয়া। ডাবল এক্সাইটেড স্টেট। এক্সাইটেড ডাবল হ্যাঁ, এক্সাইটেড কেন? একবার এক্সাইট করলে না একটা ইলেকট্রন সরে। ও আসলে জিনিসগুলো তো মানে এনার্জি দিলে তো সবগুলো এনার্জি ইলেকট্রন এনার্জি পায়। ডাবলস মাঝে মাঝে দেখানো হয় যে এরকম যে একবার দিলে এরকম আসে, দুইবার দিলে এরকম আসে, বাট একবার স্টার দিয়ে দেখালে ভুল না আসলে। মানে এনার্জি তো তোমাকে আসলে এনার্জি তো দুইবারে দেওয়া হয় না। ব্যাপারটা এরকম যে এনার্জি কন্টিনিউয়াসলি দেওয়া হচ্ছে, যখন একটা ডেফিনেট মাত্রায় পৌঁছে যায় এনার্জিটা একটু বেশি হয়, তখন আর একটা ইলেকট্রন যায়। তো এটা একবার দিলেও আসলে এটা ভুল বলা যায় না, একই কথাই। একটা স্টার দিলেই হয় আর কি। অনেক জায়গায় দেখবা যে 2টা স্টারও দেয়, কোনোটা আসলে ভুল না, 2টাই ঠিক আছে। আচ্ছা, তো আমরা sp3d2 পাইলাম। এখন এই 6টার সাথে 6টা ফ্লোরিনকে অ্যাড করে দিব, এটাই আমাদের আলটিমেট কাজ। তার আগে আমরা ফিগারটা একটু দেখে নেই। একটা এস, 3টা পি আর 2টা দিয়ে আলাদা আলাদা দেখাইছে, দেখছো?
দুইটা ডি গুলা কিন্তু আলাদা আলাদা দেখাইতে হবে, তিনটা ডি থাকলে তিনটা ফিগার দেখাইতে হবে। মানে পি তে যেমন তুমি একটা পি এর মধ্যে পি এক্স পি ওয়াই পি জেড দেখাইতে পারো, ডি এর কেসে আসলে সেটা দেখানো যায় না, ডি এ তো 5টা অরবিটাল, সো ওভাবে তুমি একসাথে দেখাইতে পারবা না। সো ফার্স্টে ডি এক্স ওয়াই দেখাইলা, এক্স ওয়াই হচ্ছে এক্স আর ওয়াই এর মাঝখানে আছে, আর ডি ওয়াই জেড হচ্ছে ওয়াই আর জেড এর মাঝখানে আছে। এই আর কি। তাহলে ভাই আগেরটাতে কেন দেওয়া লাগে নাই? আগেরটাতে তো ডি এক্স ওয়াই ওয়াই জেড তো ছিল। আগেরটাতে পি এক্স ছিল, পি এক্স থাকা মানে কি, সেটা হচ্ছে একদম পি অরবিটাল এক্স বরাবরই। পি ওয়াই মানে একদম পি ওয়াই বরাবর, পি জেড একদম পি জেড বরাবর। এখানে এক্স ওয়াই মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মাঝখানে। এটা যদি এক্স ওয়াই তুমি দেখাও, ওয়াই জেডটা তুমি কোন জায়গাতে দেখাবা? মানে এই নর্মাল 2D ফিগারে তো সেটা বোঝানো সম্ভব না আর কি, বুঝো নাই? যেমন এখানে দেখো ওয়াই আর এক্স এর মাঝখানে এটা আঁকছে, তুমি যদি জেড এখানেই দেখাইতে চাইতা, তোমার জেড অরবিটালটা আঁকতেই হইতো এমনে, তখন মনে হইতো কি এই যেটা এক্স ওয়াই আঁকছে মনে হইতো এটাই আসলে পি জেড বরাবর, ডি জেড বরাবর, এরকম মনে হইতো না? জি জি আবার ভাই। থেকে একটু খেয়াল করে দেখো, এখানে আঁকছে এক্স ওয়াই এর মধ্যে, কিন্তু এখন আমি জেড অরবিটাল দিলে তো এইভাবে দেখাইতে হবে, এখন এটা তো মনে হবে জেড অরবিটাল বরাবর আছে ইলেকট্রনটা, বেসিক্যালি সেটা তো না, এক্স ওয়াই এর মধ্যে আছে। এটা বোঝানোর জন্যই ক্লিয়ারলি জেড কে আলাদাভাবে দেখানো হয়, মানে সবগুলোকে আলাদাভাবে দেখানো হয় আর কি। এখানে এক্স লিখছে, এখানে জেড লিখছে, দ্যাটস ওয়াই এটা হয়ে গেছে এক্স ওয়াই, এটা হয়ে গেছে ওয়াই জেড। আচ্ছা, এরপরে আমরা একটা এস, তিনটা পি আর দুইটা ডি এর ইলেকট্রন মিলে আমরা পেলাম sp3d। এই ফিগারটা আমাদের মনে রাখতে হবে, এই ফিগারটা যে এভাবে আগে এটা মুখস্থ রাখতে হবে আর কি, সহজ কথা। খুব একটা কঠিন না ফিগারটা। এখানে একটা সেন্টার, চার কর্নারে চারটা দিয়ে দিবা, আর উপর নিচে এই যে হয়ে গেল এই শেপটা। এবং এই নাম কি শেপটা ভাই এটা? অক্টাহেড্রাল, শেপটার নাম হচ্ছে অক্টাহেড্রাল। এবং এখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে সব জায়গায়, সবার সাথে সবার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে এখানে 90 ডিগ্রি। আমরা প্রথম থেকে আবার দেখি, ফার্স্টে ডিরাইভ করলাম যে SF6 একটা sp3d2, দেন তার ইলেকট্রন বিন্যাস, এক্সাইটেড ইলেকট্রনিক কনফিগারেশন, হাইব্রিড অরবিটাল, দেন ফিগার এস, তিনটা পি দুইটা ডি মিলে sp3d2, দেন প্রতিটা হাইব্রিড অরবিটালের সাথে একটা করে ফ্লোরিন অ্যাড হয়ে গেল। এটা তোমাদের এই ফিগার পরীক্ষা দেখানো দরকার নাই, এটা জাস্ট বোঝানোর জন্য, এটা পরীক্ষা দেখানো দরকার নাই, এটাও পরীক্ষা দেখানো দরকার নাই, এতটুকু ডিরেক্টলি ইনাফ। তারপর বলে দিব অক্টাহেড্রাল শেপ এন্ড বন্ড অ্যাঙ্গেলস। আচ্ছা, sp3d2 নিয়ে কার কি কোনো কনফিউশন আছে? আচ্ছা ভাই একটু ইলেকট্রনিক কনফিগারেশনটাতে যাবেন, পুরো স্লাইডটাতে। জি ভাই এখানে 3D তে তো পুরোটা খালি না, হ্যাঁ, এখানে 3D তে তো পুরোটা খালি। আর একটু ওয়াটারটাতে যাবেন। ওয়াটারটা তো সেকেন্ড শেল ছিল, এই জন্য 2D তে যেতে পারে না, 2 এর কোনো 2D নাই। ও আচ্ছা, হ্যাঁ একটু কনফিউশনে ছিলাম, মানে এখান থেকে ইলেকট্রন গুলা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটাই আমাদের লাস্ট sp3d3। অলরাইট, নতুন কি টপিক আছে? এইটার পর আচ্ছা sp3d2 দিয়ে আমাদের হাইব্রিডাইজেশন মোটামুটি শেষ। আচ্ছা, তোমরা একটু চিন্তা করে দেখো তো IF7 এর স্ট্রাকচারটা একে দেখো তো, এটার হাইব্রিডাইজেশন কি হওয়া উচিত? এটার নাম হচ্ছে আয়োডিন হেপ্টাফ্লুরাইড।
আচ্ছা ভাইয়া, এই যেমন এটা IF7, হ্যাঁ। এটা দেখে কিভাবে বুঝবো যে P তে কয়টা যাবে, D তে কয়টা যাবে? মানে আয়রনের জন্য sp3d3 যে, হ্যাঁ মানে এটা যে sp3d3 হবে, এটা কিভাবে বুঝবো? ওই যে বললাম যে 6 সংখ্যা যখন 7 হবে, sp3d3 এর ডেফিনিশনটাই এরকম, যখন হচ্ছে 7টা হাইব্রিড অরবিটাল তুমি পাবা তখনই তুমি বলে দিবে sp3d3। মানে আমরা ডেফিনিশনে কোন দিকে নাম্বারের দিকে ফোকাস করছি কিন্তু অলওয়েজ। 4টা দেখলে sp3, 5টা দেখলে sp3d, 6টা দেখলে sp3d2, 7টা দেখলে আমরা অটোমেটিক্যালি বলে দিব sp3d3, এরকম আর কি। এটা আসে না কেন আসে না? কজ আয়রনের অ্যাটমিক নাম্বার সবাই জানে না, ফার্স্ট কথা। এটা জানার জন্য কিন্তু আয়রনের অ্যাটমিক নাম্বারটা আগে জানা লাগবে, আদারওয়াইজ তুমি তো বুঝবাই না। বুঝতে পারছো? তবে জি ভাইয়া। আরেকটা ওয়ে আছে, যেমন আমি আয়রনের অ্যাটমিক নাম্বার জানি না, আমার জানার দরকারও নাই। আমি তো এটা জানি সে গ্রুপ 17 তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, জি হ্যাঁ। আয়োডিন। জি ভাইয়া, হ্যাঁ। তার মানে আমি এটা জানি তার পি অরবিটালে ইলেকট্রন কয়টা? 5টা। 6টা। না, 7টা। 17 এর পরে 18 না, 18 এ পি অরবিটালে থাকে, সরি 5টা, বিকজ এখানে থাকে 6টা। গ্রুপ 18 এ পি অরবিটালে কি সবার 6টা করে থাকে না? জি ভাইয়া। হ্যাঁ। ম্যাক্সিমাম ক্যাপাসিটি জি ভাইয়া, 17 এ তাহলে কয়টা থাকবে? 5টা থাকবে। এতটুকু তো আমি শিওর নাকি? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। একটু আমি জানি, আমি আয়রনের অ্যাটমিক নাম্বার জানি না, আমি এটা জানি এটা হচ্ছে সেকেন্ড গ্রুপ, এটা জানি থার্ড গ্রুপ, এটা জানি ফোর্থ গ্রুপ, এটা জানি 5 গ্রুপ। তার মানে আমি অ্যাটমিক নাম্বার জানি না জানি, আমি এটা জানি তার লাস্টে 5p5 আছে নাকি? একটু জানলেই জি আমার ভাইয়া। জন্য ইনাফ। আমি কিন্তু আসলে অ্যাটমিক নাম্বার জানি না আয়োডিনের কত, এটা হিসাব করে বের করা যাবে হয়তো 18 32 যোগ করে, যে ক্লোরিনের হচ্ছে 17, তার সাথে তুমি এখানে 18 যোগ করে দাও প্লাস 18, তাহলে এখানে পাবা 35, তার সাথে 18 আরো 18 যোগ করে দাও, এখানে পাবা হচ্ছে 53। তার মানে আয়োডিনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 53। তবে এটা আমার জানা নেসেসারি না, বিকজ আমি জানি এখানে 5p5 থাকবে, তার আগে অবশ্যই তাহলে এস এ দুইটা কমপ্লিট করেই আসবে, তখন আমি এটা লিখে ফেলতে পারি। এই প্রসেসটা কি বুঝছো আমি এটা কিভাবে লিখলাম? জি ভাইয়া, মাহিন জি ভাইয়া বুঝছো? বুঝছি। নাফিস? জি ভাইয়া, বুঝতে পেরেছি। মাহিন তো বলছো। তাহমিদ? বুঝছি ভাইয়া। বদরুল বুঝছো? বুঝছি ভাইয়া। আচ্ছা, আর না হলে তো 18 যোগ করার ব্যাপারটা আছেই। এটা তোমাদের বলছিলাম তো মনে হয়, তাই না? যে 2 এর সাথে সেকেন্ডে গেলে 8 যোগ করতে হয়। এটা 18, এটা 18, এরপর থেকে 32। এটা কি বলছিলাম তোমাদেরকে আগে? মনে আচ্ছা, হয় বলেন আমরা নাই যদি ভাইয়া। সেম গ্রুপে যদি ট্রাভেল করতে যাই, সাপোজ কোন একটা অক্সিজেনের এক্সাম্পল দিয়ে দেখাই, OSSC তে পড়ে, সাপোজ আমি জানি খালি অক্সিজেনের 8, তো সেকেন্ড থেকে থার্ডে আমি যখন যেতে চাইবো আমার সালফারটা না জানলেও চলবে, এখানে প্লাস 8 করে দিলেই আমি সালফারটা পেয়ে যাবো সেকেন্ড থেকে থার্ডে যাওয়ার জন্য। এরপর সেকেন্ড থেকে থার্ডে যাওয়ার জন্যই খালি হচ্ছে একটু প্রসেস। এরপরে যখন আমার অন্য কোথাও যেতে হবে তখন হচ্ছে আমার আবার 8 যোগ করলে হবে না, তখন আমার 18 করে যোগ করতে হবে। এখানে 18 যোগ করবো, 16 18 যোগ করলে 34 আসে। সেম গ্রুপের জন্য এটা খালি অ্যাপ্লিকেবল আর কি, যে কোনো একটা গ্রুপের জন্য। অলরাইট, তারপর আমি সেলেনিয়াম থেকে যেতে চাই হচ্ছে টেলুরিয়ামে, তার মানে এখানে আবার 18 যোগ করবো, তাহলে 34 18 আমরা এখানে পাবো হচ্ছে 52। টেলুরিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 52। আচ্ছা, এরপর টেলুরিয়াম আমি পেয়ে গেলাম। এরপর আমি যখন পোলোরিয়ামে যাব তখন কিন্তু আমার আবার করলে হবে না, বলে যে পোলোনিয়ামের জন্য হচ্ছে আবার 18 যোগ করলে হবে না, পোলোনিয়ামের জন্য হচ্ছে আমার 32 যোগ করতে হবে। তো 52 সাথে আমি 32 যোগ করলাম, এখানে পেয়ে যাবো 84। পোলোনিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 84। সেইভাবেই 8 18 18 32 এই ফরম্যাট অ্যাপ্লাই করে হচ্ছে আমরা পরেরটার সেম গ্রুপের পরের এলিমেন্টের অ্যাটমিক নাম্বার বের করতে পারবো। আচ্ছা,
এটা আমাদের কখন হেল্প হয়? যদি আমরা কোনো ডায়াগোনাল এলিমেন্ট জানি না। সাপোজ আমার কাছে আমি এটা যদি পিরিয়ডিক টেবিল আঁকি, এটা হচ্ছে বোরন, এটা হচ্ছে সালফার। তো এখন আমি জানি মানে কোনোভাবে আমার বের করতে হবে বোরন আর সালফার কি ডায়াগোনাল এলিমেন্ট কিনা। তখন আমি জানি বোরনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 5, 5 এর সাথে সালফার না সরি সিলিকন, 5 এর সাথে 8 যোগ করলে আমি পাবো হচ্ছে এটা। তার মানে বোরনের নিচেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম যেটা 13, এবং তার এই পাশেরটা অথবা এই পাশেরটা অবশ্যই হবে তার ডায়াগোনাল এলিমেন্ট 14। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ বুঝছি। নাফিস বুঝছো? নাফিস বুঝছো? জি ভাইয়া বুঝতে পেরেছি। এবং পিটা হচ্ছে sp3d3, একটু কি বোঝা গেছে কিনা একটু দেখো তো। পি আর 3টা ডি মিলে আমরা sp3d3 তে চলে আসলাম। তার মানে এখানে 7টা ইকুয়াল এনার্জির sp3d3 অরবিটাল ফর্ম হলো। ফিগারটা কিভাবে দেখাবো? আগের মতোই, একটা s, একটা p তে 3টা px py pz, দেন dxy আলাদা, dyz আলাদা, dzx আলাদা, আলাদা আলাদা দেখাইতে হবে। এই জিনিস খেয়াল রাখবা কিন্তু যখন এখানে x আর y সেম ফিগার, কিন্তু তিনটা এক্স্যাক্টলি সেম ফিগার। এখানে xy দিল, দ্যাটস ওয়াই এটা dxy, এখানে y আর z দেওয়া, দ্যাটস ওয়াই এটা dyz, এখানে z আর x দেওয়া, দ্যাটস ওয়াই এটা dzx। আচ্ছা, এবং এটার যে শেপটা এটা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এটার নাম হচ্ছে, দাঁড়াও, বাই পিরামিড, পেন্টাগোনাল বাই পিরামিড। এটার নাম হচ্ছে পেন্টাগোনাল বাই পিরামিড। পেন্টাগোনাল বাই পিরামিড, এটার নামটা কেন এরকম হইলো? পিরামিড বানানটা ঠিক লিখলাম কিনা আমি ঠিক জানি না। পেন্টাগোনাল বাই পিরামিড কেন হইলো? এটা হচ্ছে একটা পেন্টাগন, একটা ভার্টেক্স, দুইটা ভার্টেক্স, তিনটা ভার্টেক্স, চারটা ভার্টেক্স, পাঁচটা ভার্টেক্স, 5টা ভার্টেক্স পাইলাম আমরা, এই জন্য পেন্টাগোনাল। এবং বাই পিরামিড কেন? এদিকে একটা মাথা উপরে উঠে গেল, এদিকে একটা মাথা উপরে উঠে গেল, দ্যাটস ওয়াই তার নাম হচ্ছে বাই পিরামিড। সো আমাদের এটা শেপ হচ্ছে পেন্টাগোনাল বাই পিরামিড। এবং যে অ্যাঙ্গেল গুলা পাওয়া গেল সেটা হচ্ছে 72 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেল গুলো একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, নট ফর এমসিকিউ। মানে এমসিকিউ তো আসতে পারে, বাট এমসিকিউ এর জন্য আসলে অ্যাঙ্গেল মুখস্থ রাখতে বলতাম না এত কষ্ট করে 1 মার্কের জন্য। কিন্তু ক্রিয়েটিভে এটা আসে, যদি ক্রিয়েটিভে আসে যে হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করো, তখন কিন্তু তোমার এক্স্যাক্টলি স্টেপ গুলো ফলো করতে হবে। যে ফার্স্টে বলবা হাইব্রিডাইজেশন কি, দেন ইলেকট্রন বিন্যাস, দেন হাইব্রিডাইজ ইলেকট্রন বিন্যাস, দেন এই ফিগার গুলো অরবিটালের ফিগার, দেন এই ফিগার, এন্ড দেন শেপের নাম এবং বন্ড অ্যাঙ্গেল। এই জিনিসগুলো অবশ্যই দেখাইতে হবে। আরেকটা এক্সট্রা জিনিস দেখাইতে হবে তোমাদের, দেখাইলে ভালো আর কি, বেসিক্যালি সেটা আগে বলা হয় নাই, এখন মনে পড়লো হঠাৎ। আমরা বন্ড নেচারটা বলে দিব, প্রতিটা কেসে বন্ড নেচারটা বলবো কিরকম সেটা প্রথম থেকে দেখি একদম প্রতিটা কেসে। মানে তোমরা তো লাস্টে যখন লিখবা শেপ, অ্যাঙ্গেল, থার্ড পয়েন্টটা হবে বন্ড নেচার। বন্ড নেচারটা কি কি হবে? এখানে কি কি বন্ড দেখতে পাচ্ছ? একটা এসপি এর সাথে একটা পি না, বেরিলিয়ামের এসপি আর ক্লোরিনের পি, এরকম বন্ড দুইটা। তার মানে দেখাবে হচ্ছে এসপি পি সিগমা বন্ড 2, বা 2টা পরেই দিয়ে দাও, 2 sp p সিগমা বন্ড। এই লাইনটা কি? এসপি আবার পি sp হাইব্রিডাইজেশন বেরিলিয়ামের, আর ক্লোরিনের পি, spp একটা, spp দুইটা, বন্ড নেচার কোলন দিয়ে 2 spp সিগমা বন্ড। আচ্ছা, দেন পরের কেসটার জন্য দেখি কিরকম আসে। আচ্ছা, এটার জন্য কি হবে? আচ্ছা, আজানটা শেষ হলে কন্টিনিউ করতেছি আমরা। প্রথমে আগের মতোই যে লিখবা তার বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 180, বন্ড শেপ হচ্ছে লিনিয়ার, থার্ড পয়েন্ট লিখবে বন্ড নেচার। কি কি বন্ড আছে আমরা একটু দেখা শুরু করি। প্রথমে কার্বন আর হাইড্রোজেনের এটা কি ধরনের
বন্ড, এটা আসলে বেসিক্যালি এভাবে লিখবা 2sps সিগমা বন্ড। চাইলে ব্র্যাকেটে এখানে কার্বন থেকে হাইড্রোজেন এটাও দিয়ে দিতে পারো। এটা হচ্ছে একটা গেল। আর কি আছে এখানে? 1sp সিগমা বন্ড। সেটা কি? সেটা হচ্ছে কার্বন থেকে কার্বন। আরেকটা কি দিবা? 2pp 2 তো না, হ্যাঁ 2pp পাই বন্ড। কার্বন কার্বন। এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া, একটা মিনিট ভাই একটু রাখেন, একটু লিখে নিই। সাপোজ কার জন্য গেল sp2 এর sp2 তো দেখাইলাম নাকি? না, আচ্ছা bf3 এর জন্য যদি যাই, এসপি লিখেছি। bf3 এর জন্য তোমরা বলো তো কি কি বন্ড হবে এখানে? থ্রি sp2p রাইট। থ্রি কেন হলো? একটা, দুইটা, তিনটা। ও বুঝছি ভাই। এবং এটা কার কার মধ্যে? এটা হচ্ছে বোরন এবং ক্লোরিন। আচ্ছা, সেভাবে হচ্ছে আমরা সবগুলা লিখবো আর কি। যেখানে পাই বন্ধন থাকে না সেটা মূলত, পাই বন্ধন যদি না থাকে তখন ব্যাপারগুলো আসলে খুব ইজি, এখানে আসলে আর বলার কিছু নাই। যেমন কার্বনের এখানে খুবই সিম্পল, 4sp3s সিগমা বন্ড। কার কার মধ্যে? কার্বন আর হাইড্রোজেনের মধ্যে। একদম সিম্পল এটাই। এটা সবাই বুঝছো তো, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তারপরে জি এটা ভাইয়া। আসলে এই লাইনটা লেখার জন্য হাইব্রিডাইজেশন না করলেও চলে। তুমি এই এটা দেখেই বলতে পারবে 4টা আছে, তার মানে এটা হাইব্রিডাইজেশন, হাইব্রিড অরবিটাল 4টা, দ্যাট মিন্স sp3। তার মানে এটা দেখেই তুমি এমসিকিউ তে যদি আসে এটা দেখেই তুমি বলে দিতে পারবা যে 4টা এখানে sp3s বন্ড আর কি। আচ্ছা, আচ্ছা বাকিগুলা sp3d এর একটা দেখাই। আচ্ছা, এটা হ্যাঁ, কিভাবে লোন বলো? পেয়ারের গুলো একটু দেখাই দিবেন? লোন পেয়ার আসলে আমরা বন্ডে ইনক্লুড করতে হয় না, যেমন NH3 এরটা বা H2 এরটা। এর লোন পেয়ার তো কোনো বন্ডস না আসলে। সো এটা হচ্ছে 2sp3s সিগমা বন্ড, অক্সিজেন হাইড্রোজেন। এটাই জি ভাইয়া, বুঝছি। মানে লোন পেয়ার যেহেতু কোনো বন্ডস না, এটা বন্ডস নেচারে এটা ইনক্লুড করতে হয় না এটার জন্য। জি ভাইয়া। তারপরে এটা কি হবে তাহলে? ফাইভ sp3dp 5sp3d bonds, sp5sp3d, এইভাবে আর কি, sp3d। আচ্ছা ভাই, এগুলো কিসের জন্য লাগবে? ওই যে লাস্ট লাইনে যে আমি যখন হাইব্রিডাইজেশন ব্যাখ্যা করতে বলবে বেটার হয়, অনেক টিচার ডিমান্ড করে, না দিলেও আসলে খুব একটা প্রবলেম নাই, বাট অনেক টিচার চায় আর কি। লাস্টে যখন শেপ লিখবা, বন্ড অ্যাঙ্গেল লিখবা, থার্ড পয়েন্টটা দিবা বন্ডস নেচার দিয়ে এই জিনিসটা লিখে দিবা আর কি। আর এমসিকিউ তে মাঝে মাঝে আসতে পারে এখানে কি কি ধরনের বন্ড আছে। ওই যে বহুপদী সমাপ্তি সূচক যেগুলোকে বলে, 1 নম্বরে থাকবে হয়তো এটা, 2 নম্বরে অন্য কিছু, 3 নম্বরে অন্য কিছু। সাপোজ যেমন আমি ইথাইনের কথা যদি বলি, হ্যাঁ, ইথাইনের জন্য তোমাকে অপশনের প্রথমে দিল যে 2টা sp s সিগমা বন্ড, 2 নম্বরে দিল হচ্ছে একটা sp সিগমা বন্ড, 3 নম্বরে দিল 2টা pp পাই বন্ড। নিচের কোনটা সঠিক? তখন অ্যান্সার দিতে হবে 1 2 3, তিনটাই, এরকম আর কি।
বুঝছো? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, বাকিগুলো আর দেখানোর তেমন কিছু নাই। তো আমরা মোটামুটি হাইব্রিডাইজেশন বুঝে ফেলছি।